আপনি যদি এই লেবাননের দিকে দেখেন, যে লেবাননকে আপনি দুইটা ভাগে ভাগ হুম, করতে পারেন। লেবাননের একটা অংশ আছে হলো শিয়া, একটা অংশ হুম, আছে শিয়া, এবং শিয়াদের উপরে ইরানের সিম্প্যাথি আছে এবং ইরানের কন্ট্রোলও আছে, এবং এই শিয়ারা তারা আবার ফাইটারও। বাকি অংশটা যে লেবাননের, ওরা এখন সরকার গঠন করেছে। হুম, এই শিয়াদের এই অংশটা মেনলি সাউদার্ন লেবানন, এই অংশটাতেই হিজবুল্লাহরা আছে। এবং হুম, এইটার উপরের যে নর্দার্ন যে লেবানন, এই অংশটার যে আছে সেখানে খ্রিস্টান আছে, মুসলিম আছে, মানে সুন্নি মুসলিম আছে, খ্রিস্টান, এবং এরাও জনসংখ্যাও প্রায় অলমোস্ট 50-50, এবং এরা অনেকটা আপনার প্রো আমেরিকান টাইপের। তো হুম, এখানেই ইসরায়েল কিন্তু অলরেডি সাউদার্ন লেবাননের একটা বড় অংশ দখল করে নিছে, এবং ইসরায়েল এ কারণেই ওই মানে এই সাউদার্ন লেবাননের এই জনগোষ্ঠীটাকে বাদ দিয়ে শুধুমাত্র নর্দার্ন লেবাননে যারা আছেন, অর্থাৎ যারা সরকারে আছেন, এই সরকারটাও একটা পুতুল সরকার। তো তাদের সাথে একটা নেগোসিয়েশনে যেতে চাচ্ছে, এবং ওই নেগোসিয়েশনটা হবে অ্যাবসলুটলি ইসরায়েলের সুবিধা মতো নেগোসিয়েশনে হবে, এবং নেগোসিয়েশনের একটা ড্রাফটও তারা করেছে যে সাউদার্ন লেবাননের প্রথম 8 মাইল থাকবে হলো আপনার কেউ ব্যবহার করবে না এই জায়গাটা ফাঁকা থাকবে। তারপরে ওই 8 মাইলের পরের থেকে আবার একটা বড় অংশ এটাকে ডিমিলিটারাইজ এরিয়া হবে, মানে এটাও আলটিমেটলি ইসরায়েলের কন্ট্রোলেই থাকবে, এবং একই সাথে এই লেবাননের সরকার হামাসকে পুরোপুরি নির্মূল করে দিবে, মানে চুক্তিটাই এরকম। তো এবং এই চুক্তিটা হবে না এবং এখানে তো সাউদার্ন লেবাননের মানুষ, হিজবুল্লাহ, তারা তো অলরেডি হুঁশিয়ারও করে দিচ্ছে দরকার হলে লেবাননের এই সরকারকে আমরা পতন করে দিব। তো এখানে আমার হুম, যেটা হলো যে আলটিমেটলি এই ইসরায়েলের এই ইচ্ছায়, কারণ এই সরকারের সাথে ইসরায়েল তো ইরানকে বাদ দিয়ে, এই সাউদার্ন লেবাননের জনগোষ্ঠীকে বাদ দিয়ে, লেবাননের এন্টায়ার জনগোষ্ঠীকে বাদ দিয়ে তারা আহ, শুধুমাত্র ওই যে আমাদের দেশে যেমন ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগ যেভাবে ট্রিটি করতো আর কি, যে ট্রিটিটা কখনো আলোর মুখ দেখতো না, শুধু ইন্ডিয়া হুম, সুবিধা হুম, নিয়ে যেত, অনেকটা এরকম। তো তারা এরকমই একটা ট্রিটি করতে চাচ্ছে, সেখানে হিজবুল্লাহকে বাদ রেখে, সাউদার্ন লেবাননের একটা হুম, বড় জনগোষ্ঠীকে বাদ রেখে, এবং লেবাননেরও একটা বড় জনগোষ্ঠীকে বাদ রেখে, এবং এটাই তারা হুম, চাচ্ছে, ইসরায়েলও তাই চাচ্ছে। তবে এই চুক্তিটা কোনোভাবেই হবে না, এবং এই চুক্তিটা হুম, কোনোভাবে হবে না, এটাও যেমন আমার কথা, একই সাথে এই চুক্তিটার জন্য ইসরায়েলও অল আউট যাবে, কারণ জি, ইসরায়েলও এই হামাস, হিজবুল্লাহ এবং হুতিদেরকে একটা মানে মোটামুটি স্ম্যাশ করার জন্য তারাও একটা অল আউট যাবে। এবং আমি যেটা আগেই বলেছিলাম যে গত পরশুদিনও ইসরায়েলের নেতানিয়াহু তার আর্মিকে রেডি হতে বলেছে, তার পুরো মিলিটারিকে রেডি হতে বলেছে পরবর্তী যুদ্ধের জন্য। ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার সেও হুঙ্কার দিয়ে বলেছে যে তার মিলিটারির জন্য রেডি হয় ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য। তো তার মানে একটা আবার একটা যুদ্ধের দামামা আমরা শুনছি। এটা ইরানের কাছ থেকেও শুনছি, ইসরায়েলের কাছ থেকেও শুনছি, আমেরিকার কাছ থেকেও শুনছি। তো এখন ওই যে আমি যে লুফটার কথা বললাম, যে স্ট্রাকচারাল যে যে একটা ডিলেমা, যে এখন ওই ব্লকেটটাও কেন যাবে না, কেন সরবে না, এবং ওই যে যে পয়েন্টগুলোতে আপনার আটকে আছে পুরো নেগোসিয়েশনটা, ইরানও হার্ডলাইন থেকে যাবে না। তো আমি আসলে এই মুহূর্তে কোনো দেখছি না, এই মুহূর্তে আশা একটা ভালো আলো দেখছেন না নেগোসিয়েশন হচ্ছে ইসরায়েল আমি এবং আশা দেখছি লেবাননের না। মধ্যে। দেখছি না, তবে আমি আশা আমরা করছি যে হয়তো, হুম, আমি জি, আশা করছি যে হয়তো নেগোসিয়েশনটা আর একটু বাড়বে, সিজফায়ারটা আর একটু বাড়বে, এবং আরো একটা দুটা সিটিং হবে। এবং কারণ আমেরিকা এবং ট্রাম্পের জন্য ডেসপারেটলি একটা ডিল দরকার, একটা চুক্তি দরকার। তার এই যুদ্ধ টেনে নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। তো সে কারণেই, ক্ষমতা নেই। এবং আলটিমেটলি আমেরিকা হয়তো চায়নার দ্বারস্থই হবে, এবং আলটিমেটলি তখন হয়তো একটা সেটেলমেন্টের দিকে যাবে। তো আর নতুন করে যদি যুদ্ধ শুরু হয়, এটা খুব খারাপই হবে, সবার জন্যই খুব খারাপ হবে এটা মতো। যে হুম, আমেরিকার প্রবলেমটা হয়ে গেছে যে আমেরিকা তার সব থেকে বড় প্রতিপক্ষের সাথে যুদ্ধ করছে এমন একটা সময়ে, যে ইরান তার আগে এই মিডিল ইস্টেরই অনেকগুলো যুদ্ধ দেখেছে। ইরাকের সাথে দেখেছে, সিরিয়ার সাথে দেখেছে, আপনার লিবিয়ার সাথে দেখেছে, এবং তারা ওভাবেই সবকিছু তাদের সাজিয়েছে। এবং এজন্য আমেরিকা এবং চায়নাও জানে যে না, চায়না এবং ইরান জানে যে আমেরিকা কিভাবে ডিল করে। তো এ কারণে আমি যেটা বললাম যে ওই যে আমেরিকার যে ব্লকেড, অথবা তাদের যে এক্সট্রিম মিলিটারি প্রেসার, ইকোনমিক্যাল প্রেসার এবং ডিপ্লোম্যাটিক প্রেসার, এই প্রেসারের ভিতরে থেকে একটা চুক্তি টেবিলে বসা, এইটা ইরান বসবে না, কারণ এই ফরম্যাটটা তাদের জানা। এবং যেহেতু সবগুলো কার্ডই ইরানের হাতে,
সবগুলো কার্ড ইরানের হাতে, এবং ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রিপারেশনে আছে, তাদের এত তাড়া নাই। ইরানের দেশের জনগণের এত তাড়া নাই, তারা তো এই যুদ্ধটা অ্যাকসেপ্ট করছে, তো তারা এই যুদ্ধটা কন্টিনিউ করতে চাচ্ছে। তো যে কারণে ইরান ওই ওই যে যেটা বললাম, যে ওই ফ্রেমওয়ার্কটা যতক্ষণ না একটা রিটেন ফ্রেমওয়ার্ক হাজির করা হচ্ছে এবং আমেরিকা এই ব্লকেটটা তুলে নিচ্ছে এবং সিজফায়ার পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে, আমার ধারণা ইরান এই নেগোসিয়েশনে যাবে না। জি। অসংখ্য ধন্যবাদ শাহীন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ। জি, কিছু বলবেন শাহীন থ্যাংক ভাই? ইউ আপা। না আপা, থ্যাংক ইউ হুম, ভেরি মাচ। ও একই সাথে অসংখ্য আমি আরেকটা ধন্যবাদ। কথা বলবো আপা, হুম, হুম, যদি জি, আমি প্লিজ। আমি জাস্ট আর 1 মিনিট সময় পাই। আমি গতকালকে অন্য একটা টক শোতে বলেছিলাম, এটা আমি এখানেও বলতে চাই। যেটা হলো যে গত পরশুদিন বাংলাদেশের ইরানের যে রাষ্ট্রদূত আছেন মিস্টার জলিলি, উনি একটা হুম, হুম, সাক্ষাৎকার দিয়েছেন, এবং ওনার কথায় আমি খুব কষ্ট পেয়েছি, আমি আমার মতো অনেকেই কষ্ট পেয়েছি। উনি বলেছেন যে দেখেন, এই যুদ্ধটা তো বেশি দিন থাকবে না, এই যুদ্ধটা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু এই যুদ্ধের সময় কারা আমাদের সাথে কেমন আচরণ করেছে এটা আমরা মনে রাখবো। তো উনি বলেছেন যে আমরা তো কারো কাছে কোনো সাহায্য চাই না, আমরা একটু মোরাল সাপোর্ট চাই, একটু সহানুভূতি চাই, যেটা আমরা বাংলাদেশ থেকে হয়তো পাই নাই। তো উনি বলছেন যে ইরানের উপরে হায়না অ্যাটাক বলে, যে প্রথম রাতেই যে আমাদের একটা কোনো ঘোষণা না দিয়ে ইরানের উপরে যে হায়না অ্যাটাক করা হলো, আমাদের স্কুলের বাচ্চাদেরকে মেরে ফেলা হলো, আমাদের সিনিয়র লিডারশিপ, আমাদের সুপ্রিম লিডারকে মেরে ফেলা হলো, এইটার কোনো নিন্দা করা হলো না, কিন্তু এটা রিটালিয়েশন হিসেবে ইরান যে মিডল ইস্টের আমেরিকান বেসগুলোতে অ্যাটাক করলো, এইটার নিন্দা বাংলাদেশ সরকার করেছে। তো এই বিষয়টাও আমার কাছেও খারাপ লেগেছে, এবং উনি একই সাথে এটাও বলেছেন যে আমরা একটা ভিজিটার বই খুলেছি ইরানিয়ান দূতাবাসে, বাংলাদেশের কোনো সরকারি মানুষ সেখানে এসে সাইন করে নাই। তো উনি দুঃখ করে এটা বলেছেন। তো এখানে আমার কথাটা হলো যে আমরা যদি আমাদের ইতিহাস দেখি, বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের ইতিহাস, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ এর আগে সবসময় মজলুমের পক্ষে ছিল, সব সময় ঐতিহাসিক ভাবে হুম, সবসময় মজলুমের পক্ষে ছিল। এইবার এই শিফটটা কেন হলো? তো আমাদের জনগণের আকাঙ্ক্ষাটা তো একটা বড়, পররাষ্ট্রনীতি পররাষ্ট্র সেটাও যেমন একটা, তার থেকে বড় হলো জনমানুষের আকাঙ্ক্ষা, মজলুমের হুম। পক্ষে থাকা কিংবা এই বিষয়টা। তো আমি এই বিষয়টাতে আমি কষ্ট পেয়েছি আর কি। তো আমি এটা বলে আমার কথা শেষ আর করলাম আপা। আরেকটা জিনিস কি আপনি দেখেছেন, ডক্টর খলিলুর রহমান যে আজকে আমি ডয়েচে বেলের একটা ফটো কার্ড দেখলাম, পুরো বিস্তারিত পড়িনি, যে বাংলাদেশে জাহাজগুলো ছেড়ে দিবে এমনটাই ইরানের সাথে কথা হয়েছে দেখে উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন বাংলাদেশের ইরানিয়ানদের কাছেও তো সব মেসেজ আছে, বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে ইরানকে সাপোর্ট করছে, এবং যেহেতু আমি আপনি প্রতিদিন সবাই আমরা আমরা ইরান যুদ্ধটাকে ফলো যেভাবে করছি। ফলো করছি, যে বাংলাদেশের জাহাজ কি আটকানোর কথা ইরানের, ইরানের আটকানোর হুম, কথা না, যদি না আমাদের গভর্নমেন্ট ডিপ্লোমেসি ফেল করে। আমাদের হুম, গভর্নমেন্ট ডিপ্লোমেসিটা ঠিক মতো ফাংশন করলে বাংলাদেশের জাহাজ তো আটকানোর কথা না। তো এখানেই হুম, আমার কথা, যে আমরা মনে হয় ওই ডিপ্লোমেসিটা ঠিক মতো করতে পারছি না। আমরা আচ্ছা, আমরা কি ইসরায়েলকে সাপোর্ট করছি কেন? ওয়াই? আমরা আমেরিকা ইসরায়েলকে কেন সাপোর্ট করব? তো এখন আর আহ, মানে আমাদেরকে আত্মমর্যাদাটাও তো থাকতে হবে তো। আর এই গ্লোবাল অর্ডারটা চেঞ্জ হবে, এই যুদ্ধ অনেক কিছু চেঞ্জ করবে। তো এইটার জন্য আমরা ভবিষ্যতের জন্য আমাদের পে না করতে হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।